ওম। আজকের বিষয় আলমবাজার মঠের স্থানিক পরিচয়। পর্বটি অত্যন্ত বড়, তাই আমরা দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ, এই পরিবর্তনের প্রবল প্রবাহ পৌঁছাবার 5 বছর আগেই মঠের সর্বজন স্বীকৃত কোঠারি অর্থাৎ ম্যানেজার রামকৃষ্ণ মঠের অন্যতম সন্ন্যাসী স্বামী রামকৃষ্ণানন্দ উপস্থিত মঠবাসীদের সঙ্গে পরামর্শ করে মঠ আলমবাজারে স্থানান্তরিত করেছিলেন। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ প্রথম শ্রেণীর অপর নেতৃবৃন্দ এ বিষয়ে জানতে পেরেছিলেন কিছুকাল পরে। পোড়ো বাড়িটির জীর্ণতর দশা, মঠবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং পোড়ো বাড়ির মালিকের বাড়ি ছাড়বার জন্য তাগাদা, আবার অপরপক্ষে অপেক্ষাকৃত কম ভাড়াতে প্রশস্ত একটি বাড়ির সন্ধান তাঁদের স্থান পরিবর্তন করতে প্ররোচিত করেছিল। উপরন্তু শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ছিল এ বাড়ি থেকে মাত্র 8 মাইল দূরে। আলমবাজার চৌমাথার নিকট রামলোচন ঘোষ ঘাটে যাওয়ার পথে দক্ষিণ দিকে অবস্থিত এই বাড়িটি। রামলোচন ঘোষ হেস্টিং সাহেবের বড় কুঠি কিনেছিলেন। জীর্ণ কুঠি ভেঙে ফেলা হয়, তার পাশে প্রচুর অর্থ ব্যয় করে রামলোচন দ্বাদশ শিব মন্দির ও তৎসংলগ্ন প্রশস্ত ঘাট নির্মাণ করেন। এই দোতলা বাড়ির প্রশস্ত সম্মুখভাগে রাস্তার অপর দিকে ছিল জয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের বড় বড় থামওয়ালা বাড়ি। এই বাড়ির অধিকাংশই বিধ্বস্ত, তবে ঠাকুর দালানটি এখনো বর্তমান। তার ঠিকানা 40 দেশবন্ধু রোড, পশ্চিম। শ্রীরামকৃষ্ণের তপস্যাকালীন জীবনের স্মৃতির সঙ্গে এই বাড়িটি যুক্ত। শ্রীরামকৃষ্ণ নিজে মুখেই বলেছিলেন, কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এড়ে দেয়, কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আলমবাজারের রামচাটুর্যের বাড়ি যেতুম। পরবর্তীকালে রামচাটুর্যের জ্যেষ্ঠ পুত্র জয়কৃষ্ণের নামেই এই বাড়ির পরিচয় জনপ্রিয় হয়ে উঠেছিল। তাছাড়াও এই অঞ্চলে শম্ভু মল্লিকের বাগানবাড়ি, নটবর পাজার তেল কল, কবিরাজ ঈশান মজুমদারের বাড়ি, ভাগবত পণ্ডিতের বাড়ি শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য। এই বাড়িগুলির বর্তমান ঠিকানা এই রকম: শম্ভুচরণ মল্লিকের বাগানবাড়ি 96 সূর্য সেন রোড, কলকাতা 35। নটবরপাজা তেলকল বর্তমানে নেই, তবু 113 সূর্য সেন রোড। কবিরাজ ঈশান মজুমদারের বাড়ি 123 রাজকুমার মুখার্জি রোড, কলকাতা 35। ভাগবত পণ্ডিতের বাড়ি 16/1 দেশবন্ধু রোড, কলকাতা 35। আলোচ্য বাড়িতে দুইটি অপমৃত্যু ঘটাতে সামান্য ভাড়াতেও ভাড়াটে পাওয়া যেত না, কিন্তু মঠবাসীদের ভয় ডর ছিল না। তারা নিজেদের বলতেন দানা বা দৈত্য। সে সময় বাড়িটির ঠিকানা ছিল 59 রামচন্দ্র বাগচি লেন,
কিন্তু বর্তমান ঠিকানা 60/1 রামচন্দ্র বাগচি লেন। সেই সময় বাড়িটি ছিল বরাহনগরের ডাকঘরের এলাকাধীন। বর্তমানে নতুন ডাকঘর আলমবাজারের এলাকাধীন। আলমবাজারে মঠের স্থানান্তর ঘটেছিল 1891 খ্রিস্টাব্দের অক্টোবর বা নভেম্বর মাসে নয়, 1892 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে, শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির পূর্বে। এ প্রসঙ্গে আমরা একটি চিঠি উল্লেখ করতে পারি। আলমবাজার মঠ, পোস্ট বরাহনগর, 24 পরগনা। ঠিকানা থেকে স্বামী শিবানন্দজি 6/5/1892 তারিখে প্রমোদ দাস মিত্রকে লিখেছিলেন, আমি কাশীধাম হইতে প্রত্যাবর্তন অবধি কোনো পত্রাদি লিখিতে পারি নাই। তার কারণ এই, শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির দিন আমি এখানে পৌঁছাই। পরে অল্প দিনের মধ্যেই তাঁর পবিত্র জন্মস্থান দর্শনে যাই। সেখানকার জলবায়ু অত্যন্ত খারাপ। পৌঁছিয়া 3-4 দিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হই। প্রায় 1 মাসের ওপর সেখানে থাকি। সম্প্রতি সেখান হইতে আসিয়াছি। এখনও শরীর সবল হয় নাই। যা হোক, সেবার শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পড়েছিল সোমবার 29 ফেব্রুয়ারি 1892, বাংলার 18 ফাল্গুন 1298 বঙ্গাব্দ। মঠ স্থানান্তরিত হইলেও বরাহনগরের পোড়ো বাড়িতে অবস্থিত আত্মোন্নতি বিধায়িনী সভার পাঠাগার এবং তার আশেপাশের কিছু সজ্জন ব্যক্তির সঙ্গে মঠবাসীদের যোগাযোগ বরাবরই ছিল। শ্রী শ্রী ঠাকুরের পূতাস্থি, তাঁর ব্যবহৃত পাদুকা ও অন্যান্য দ্রব্যাদি, ঠাকুরঘরের পূজার সাজ সরঞ্জাম, মঠবাসীগণের কয়েকখানি বই, জামা কাপড়, রান্নার বাসনপত্র ইত্যাদি নিয়ে আসা হয়েছিল। সমস্যা দেখা দিয়েছিল কাপড় শুকাবার প্রায় 30 হাত লম্বা একটা বাঁশ নিয়ে। তরুণ কানাই, পরবর্তীকালে স্বামী নির্ভয়ানন্দ, সেই বাঁশটি কাঁধে করে বাজারের মধ্য দিয়ে আলমবাজারে নিয়ে গিয়েছিলেন। দুই বিঘা 5 কাঠা 7 ছটাক বাই 22 বর্গফুট জমির ওপর ছিল এই বাড়ি। পুষ্করিণী, কুঁয়ো, ফলের বাগান ইত্যাদি। জমি ও বাড়ি মালিক ছিলেন 18 শ্যামচরণ মৈত্র লেনের দাশরথী দে। এর মধ্যে 4 কাঠা 2 ছটাক জমিখণ্ড দখল করেছিল উপরিউক্ত বাড়ি। এ বাড়ির দক্ষিণ অংশ বা অন্দরমহল অংশে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আলমবাজার মঠ, শ্রীউড়ি রামকৃষ্ণ মিশনের শাখা। আর বাকি উত্তর অংশে রয়েছে হীরালাল আগরওয়ালের মালিকাধীনে। বাড়িটির দক্ষিণ দিককার পুষ্করিণী, ফলবাগান আর খালি জমি টুকরো টুকরো করে বিভিন্ন জনের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। স্বামী অভেদানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিরজানন্দ ও মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণ বিশ্লেষণ ও সরজমিনে তদন্ত করে নিম্নোক্ত বিবরণী তৈরি করা হয়েছে। মঠবাড়িটি ছিল 12 বা ভিতর দিকে চক মিলানো দোতলা একটি অট্টালিকা। চওড়া রাস্তার ওপর, অর্থাৎ বর্তমানে দেশবন্ধু রোড, মঠবাড়ির প্রশস্ত সম্মুখভাগে ওপরে ও নিচে মোটা থামওয়ালা সরু বারান্দা। বাড়ির লাগোয়া পশ্চিম দিকে রামচন্দ্র বাগচি লেন। বাড়ির পশ্চিমাংশের ওপর ও নিচতলায় ছিল একই ধরনের মোটা থাম। মূল অট্টালিকার কাঠামো অপরিবর্তিত থাকলেও তার বাইরে ও ভিতরে বেশ কিছু পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। রামচন্দ্র বাগচি লেন ধরে কিছুটা এগোলে বাঁদিকে পাওয়া যেত বাড়ির সদর দরজা। ঢুকে 2 পাশে 2টো ছোট ছোট রোয়াক, সামনে প্রশস্ত আঙিনা, তার পিছনে ছিল
পশ্চিমমুখী 3 ফোঁকরওয়ালা ঠাকুর দালান বা চণ্ডীমণ্ডপ। উত্তরের এক কোণায় একটি ঘোরানো পাকা সিঁড়ি, দোতলায় উঠে দক্ষিণ ও পূর্ব দিকে 2টি বারান্দা। বারান্দা দুটি লাল নীল রঙিন টাইল দিয়ে মোড়া। পূর্ব বারান্দার উত্তর দিকে একটি হলঘর, তার 3টি দরজা আর বড় রাস্তার দিকে জানলাযুক্ত বারান্দা। হলঘরের ভিতরে একটি দরজার পর পূর্ব দিকে ছিল আরেকটি ছোট ঘর। হলঘরে মঠবাসীরা বসতেন। রাতে মাদুর ও শতরঞ্চি পাতা ঢালা বিছানায় 8-10 জন পাশাপাশি শুতেন। বাড়বাড়ির নিচতলায় সিঁড়ির ডান পাশে 2টি ঘর ছিল প্রায় অন্ধকার। জনশ্রুতি এই যে বড় ঘরটিতে 2 জন আত্মঘাতী হয়েছিলেন। ভূতুড়ে বাড়ি বলেই পরিচিত এই বাড়িতে প্রতিবেশীগণ, এমনকি মঠবাসীগণদের কেউ কেউ ভূত দেখেও ছিলেন। বড় ঘরটিতে স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং পরে স্বামী বিরজানন্দ পাঠ ও জপ ধ্যান করতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। পরবর্তী অংশ পরবর্তী পর্যায়ে। পরবর্তী অংশ। আলমবাজার মঠের স্থানিক পরিচয়। গবাক্ষ ও থামওয়ালা বারান্দা ধরে দক্ষিণ দিকে অগ্রসর হলে পাওয়া যেত কাঠের ঝিলমিল দেওয়া একটা স্নানের ঘর। ঘরের পাশেই ছিল একটা দরজা। দরজা পেরোলেই অন্দরমহল। তার বাম দিকে ছিল ঠাকুর ঘর। এই ঘরের দরজা ও 2টি জানালাই দক্ষিণমুখী। ঠাকুর ঘরের পূর্ব দিকে নিচে নামবার সিঁড়ি। সিঁড়ির পর দোতলায় পূর্ব কোণের ঘরটি ছিল ঠাকুরের ভাঁড়ার ঘর। তার দক্ষিণে ছিল আরেকটি ঘর। এই ঘরটিতে স্বামী অদ্ভুতানন্দ কখনো কখনো বাস করেছেন। তারপর খোলা ছাদ। ছাদের পূর্ব দিকে প্রাচীরের কাছে উনুনের ধোঁয়া বেরোবার জন্য ছিল অনেক ঘুলঘুলি। অল্প দূরে দক্ষিণের ছাদের কোণে ছিল একটি পায়খানা। ছাদে গ্রীষ্মের রাতে মাদুর বিছিয়ে অনেকে শুতেন, বসে পুরানো দিনের গল্পগুজবও করতেন। উপরিউক্ত পূর্বমুখী প্রশস্ত পথের ডাইনে ছিল 3টে ঘর। সর্বশেষ দক্ষিণের ঘরটিতে ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। মাঝের ঘরটিতে স্বামী অভেদানন্দ এবং উত্তরের ঘরটিতে স্বামী নির্মলানন্দ বাস করতেন। রামকৃষ্ণানন্দজি তার ঘরের জানালা দিয়ে গলির অনেকটা দেখতে পেতেন। ঠাকুরঘর ও ভাঁড়ারের মধ্যকার সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে পাওয়া যেত রান্নাঘর। ঘরের সামনে বারান্দা খাওয়ার জায়গা হিসেবে ব্যবহৃত হতো। রান্নাঘরের সম্মুখে ছিল একটি গলি। তার পূর্ব দিকে ছিল সান বাঁধানো ঘাট সমেত একটি পুকুর। পুকুরটি ছিল বাড়ির অন্তর্গতই। তাছাড়া ভিতর বাড়ির নিচতলায় ছিল 2টি গুদাম ঘর ও একটি জলের ঘর। সেখানে থাকতো কয়েকটি বড় মাটির জালা। ভারী গঙ্গা থেকে খাবার ও রান্নার জল এনে ভরে রাখত। নিচতলায় ছিল একটি খালি ঘর। সেখানে কখনো কখনো গোপালের মা এসে 2-3 দিন বাস করতেন এবং কচ্চিৎ কখনো গৌরীমাও রাত্রিবাস করেছেন। আলমবাজার মঠের পারিপার্শ্বিকের সঙ্গে পরিচিতির জন্য প্রথমেই স্মরণ করা যেতে পারে যে সে সময় মঠ
এমনকি দক্ষিণেশ্বরের মন্দির ছিল বরাহনগরের পৌর প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। 1 অক্টোবর 1949 থেকে দক্ষিণেশ্বর মৌজা কামারহাটি পৌর প্রতিষ্ঠানের অধীনে চলে যায়। বরাহনগর কলিকাতা থেকে প্রাচীনতর। বরাহনগর জনপদের জন্ম পঞ্চদশ শতকের শেষ ভাগে বা ষোড়শ শতকের প্রথম ভাগে। পাশ্চাত্যের বিদেশি বণিকদের বরাহনগরে আবির্ভাব ঘটেছিল বাণিজ্যের স্বার্থে। প্রথম সেখানে গড়ে উঠেছিল একটি পর্তুগিজদের বন্দর। সপ্তদশ শতকে ওলন্দাজদের আগমনের পর এই অঞ্চলে কয়েকটি কলকারখানা তৈরি হয়েছিল। আমদানি রপ্তানিতে বরাহনগর হয়েছিল সমৃদ্ধ। এখানকার বাফতা কাপড় ছিল প্রসিদ্ধ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপস্থিতির পর বাণিজ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং তা থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছিল। পরিণতিতে বরাহনগর ইংরেজদের কবলে চলে গিয়েছিল 1795 খ্রিস্টাব্দে। অতঃপর বরাহনগরের রূপ দ্রুত পরিবর্তিত হতে থাকে। সিপাহী বিদ্রোহের পর জর্জ হেন্ডারসন কলকাতায় আসেন এবং বরাহনগরে জমি কিনে জুট মিল স্থাপন করেন। তখন নাম ছিল বর্নিও জুট কোম্পানি। 1859 খ্রিস্টাব্দে ভারতের সর্বপ্রথম যন্ত্রচালিত তাঁত বসিয়ে জুট মিলের কাজ আরম্ভ হয়। 1864 খ্রিস্টাব্দের 5 অক্টোবর আশ্বিনের ঝড়ে জুট মিলের অনেক ক্ষতি হয়। বর্নিও কোম্পানি পাটকল হবার আগে সেখানে একটি চিনির কারবার ছিল। ক্রমে বর্নিও কোম্পানির প্রতিষ্ঠিত 2টি জুট মিল কিনে নিয়ে বিশাল আকারের বরাহনগর জুট ফ্যাক্টরি গড়ে উঠেছে। কয়েক হাজার শ্রমিকের এই প্রতিষ্ঠানটি ছিল আলমবাজার মঠের দক্ষিণের কিছুটা দূরে। প্রতিষ্ঠানের সহিত যুক্ত কিছু ইংরেজ অফিসার ওই অঞ্চলে বসবাস করতেন। বড় কলকারখানা ছাড়াও 60খানা রেড়ির তেলের এবং 20টি দড়ি তৈরি কারখানাও গড়ে উঠেছিল। বরাহনগরে অনেক হিন্দু দেবদেবীর মন্দিরও রয়েছে। তাদের মধ্যে শিব মন্দিরের সংখ্যা সবচেয়ে বেশি। বরাহনগরে কয়েকটি অংশে মুসলমান প্রভাবের ছাপও সুস্পষ্ট, যেমন আলমবাজার, মসজিদ বাড়ি লেন, হাতেম মুন্সি লেন, নৈনান মুসলমান পাড়া লেন, সাহিবান, বাগচি ইত্যাদি। কয়েকটি মসজিদ, কবরখানা ও দরগাও বর্তমান। জনপ্রবাদ আলমবাজার নামের উৎস ফকির শাহ আলম, যিনি ওই অঞ্চলে বসবাস করতেন। প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে যে বর্তমান দেশবন্ধু রোডের প্রাক্তন নাম ছিল হেজার রোড। হেজার সাহেব ছিলেন প্রসিদ্ধ মদ্য ব্যবসায়ী। সূর্য সেন রোডের ভূতপূর্ব নাম হেস্টি রোড। হেস্টি সাহেব 24 পরগনার জেলা ম্যাজিস্ট্রেট ও জুট মিলের ম্যানেজার ছিলেন। জুট মিলের বড় সাহেব ও বরাহনগরের পৌর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম্যাকফারসন সাহেবের নামে হয়েছিল ম্যাকফারসন রোড। রাস্তাটির বর্তমান নাম অমৃতলাল দাঁ রোড। ভিক্টোরিয়া রোডের বর্তমান নাম মহারাজা নন্দকুমার রোড। আলোচ্যকালে আলমবাজার দক্ষিণেশ্বর অঞ্চলে বেশ কয়েকজন বিত্তবান ব্যক্তির বাড়ি, শখের বাগান বাড়ি, ফুলবাগিচা ইত্যাদি ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য আলমবাজারের চ্যাটার্জি বাড়ি, বিনোদলাল ঘোষের বাড়ি, প্রামাণিক বাড়ি, সৌরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, শম্ভু মল্লিকের বাগান বাড়ি, যদুলাল মল্লিকের বাগান বাড়ি, প্রসন্ন বারুজ্যের বাগান বাড়ি ইত্যাদি। আলমবাজার মঠবাড়ি প্রবেশদ্বার
রামচন্দ্র বাগচি লেনের ওপর। এই গলিতেও অবস্থিত ছিল একটি জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। রামচন্দ্র বাগচির দুই পুত্র কেদারনাথ ও কালোধন সম্ভবত 1885 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যে কেদারনাথ বাড়ির প্রাঙ্গণে গড়ে তুলেছিলেন একটি নাট্যমঞ্চ। কয়েক দশক ধরে এই মঞ্চে বিবিধ নাটক ও সঙ্গীতের আসর বসেছিল। বিনোদলাল ঘোষও ছিলেন বর্ণীয় কোম্পানি জুট মিলের এক কর্তা ব্যক্তি। তিনি রামচন্দ্র বাগচি লেনে মাতুল স্থানীয় যদুনাথ ব্রহ্মের বাড়ি কিনে নিয়েছিলেন। ধার্মিক বিনোদলাল বাড়িতে খুব ঘটা করে দুর্গাপূজা করতেন। পূর্বে উল্লিখিত জয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পুত্র কানাইলাল ও ভাতুষপুত্র অমূল্যধন একটি বড় ঠাকুর দালান তৈরি করেছিলেন। সেটা অবশ্য 1908 খ্রিস্টাব্দের ঘটনা। এই চাটুর্যে বাড়িতেও নামকরা সঙ্গীতজ্ঞদের আসর বসত। বলাই বাহুল্য, এইসব স্থানে বিত্তবান ও সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মঠবাসীদের যোগাযোগ সামান্যই ছিল। ওই অঞ্চলে গঙ্গা নদীতে ফেরি স্টিমার সার্ভিস প্রথম চালু করে কলকাতা পোর্ট কমিশনার্স। চালু হয়েছিল 1909 কি 10 খ্রিস্টাব্দে। তখনও বাস চালু হয়নি, ফলে আলোচ্যকালে কলকাতা থেকে আলমবাজার মঠে কম খরচে আসার দুইটি উপায় ছিল। শোভাবাজার থেকে বড়নগর পর্যন্ত ছ্যাঁকড়া গাড়ি পাওয়া যেত। শেয়ারের গাড়ি, মাথাপিছু ভাড়া ছিল 4 পয়সা। অধিকাংশ ব্যক্তি বড়নগর থেকে আলমবাজারে হেঁটে যেতেন, অর্থবানরা যেতেন ঘোড়ার গাড়িতে। দ্বিতীয় উপায় ছিল গঙ্গা পথে, গহনার বা শেয়ারের নৌকা। আলমবাজারের বেনিপালে ভাড়া খাটানোর ঘোড়াগাড়ির একটি আস্তানা ছিল। সেখানকার দ্বিতীয় শ্রেণীর গাড়িতেই শ্রীরামকৃষ্ণ সাধারণত কলকাতায় যাতায়াত করতেন। মনে হয় এই আস্তানাটা 1890-এর দশকে বন্ধ হয়ে গিয়েছিল। বোধ করি এ কথা স্মরণ করা অপ্রাসঙ্গিক হবে না যে বর্তমান বরাহনগর রামকৃষ্ণ মিশনের আকর ব্রহ্মানন্দ বালকাশ্রম আলমবাজারে পাঁজাদের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। বরাহনগর পৌর বর্ষপূর্তি স্মারক গ্রন্থের থেকে পাওয়া যায়। কাশীপুর উদ্যানবাটি ও বরাহনগরের পরে মঠ আসে আলমবাজারে। এই পর্যায়ের শেষের দিকে মঠের ভোল পাল্টে গেল। পরিবর্তিত মঠের রূপটি স্পষ্টতর হয়ে উঠল পরবর্তী পর্যায়ে। মঠ তখন গঙ্গার অপর তীরে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। অবশ্য মঠের ভবিষ্য রূপের প্রকৃত আদল পাওয়া গিয়েছিল বেলুর গ্রামে নিজস্ব জমিখণ্ডে মঠ সংস্থাপনের পরে। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।